আবার একটা ২১শে জুলাই আবার তৃণমূল কংগ্রেসের সেই মিথ্যাচার শুরু। পাড়ায় পাড়ায় বড় বড় ধর্মতলা চলো নামে এক পোস্টার দেখতে পাবেন। তৃণমূলের নেতা নেত্রীরা তারা আপনাদের আবার সেই ২১শে জুলাই নিয়ে ভুল বোঝানো শুরু করবে। কিন্তু প্রতি বছর তারা যখন এটা করবে তখন প্রতি বছর আমাদের দায়িত্ব নিয়ে ঠিক ২১শে জুলাই কী ঘটেছিল তা সবার সামনে আবার বারবার তুলে ধরতে হবে। যেসব কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা দিয়ে ২১শে জুলাইয়ের মঞ্চ ভরানো হয় কিংবা ধর্মতলা ভরানো হয়, তাদেরকে জানাতে হবে ২১শে জুলাই ঠিক কী ঘটেছিল। আমার গত বছরের ২১শে জুলাই ঠিক কী ঘটেছিল তাই নিয়ে বানানো একটি ভিডিও আপনারা আবার দেখুন। যতবার তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে মানুষকে ভুল বোঝাবে ততবার আমাদের মনে করিয়ে দিতে হবে সেই দিনটা ঠিক কী ঘটেছিল। এই ভিডিওতে আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫টা প্রশ্ন করা আছে এবং তার সাথে সাথে আমি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, যিনি এখন ২১শে জুলাই নিয়ে মানুষকে ভুল বোঝান, তিনি ২০১৭ সালের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার করা কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব। আমি ইউজুয়ালি বলি না আমার ভিডিও সবাইকে দেখাতে কিংবা শেয়ার করতে কিংবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা দেখুন এবং সাধারণ মানুষকে দেখান। তার একটাই কারণ, তৃণমূল কংগ্রেসের মিথ্যাচারকে আমাদের একসাথে ভাঙতে হবে। ২১শে জুলাই ১৯৯৩ সাল ঠিক কি ঘটেছিল সেদিন? রাজনীতি নিয়ে যারা ইন্টারেস্টেড নন তারা যে বিষয়ে বিশেষ কিছু জানবেন না সেটাই স্বাভাবিক, কিন্তু যে দলের নেত্রী ৩১টা বছর ধরে এই ২১শে জুলাইকে আঁকড়ে ধরে নিজের রাজনীতি করে গেলেন, সেই দলের কর্মী সমর্থকরা যখন ২১শে জুলাইয়ের মিছিলে পা মেলান আর তাদের প্রশ্ন করা হয় ২১শে জুলাই কি এবং কেন পালন করা হয় তা নিয়ে, তখন কিন্তু তারা মাথা চুলকোয়। ওরা জানে না কারণ ওদের জানানো হয় না। ২১শে জুলাই কি হয়েছিল? ২১শে জুলাই আজকে তো সবাই আসছে, আমরা এই আসছি। 21 जुलाई में क्या हुआ था? बहुत कुछ हुआ था। रैली था, हम लोग रैली में आए। उमेश चंद्र कॉलेज की तरफ से, अपना कॉलेज की तरफ से हम लोग हर साल रैली जाता है टीएमसी में। इस बार भी उमेश चंद्र कॉलेज की तरफ से हम लोग रैली किया। बहुत भीड़ है, आप पीछे भी देख सकते हैं, सब ममता बनर्जी के चाहने वाले सब यहाँ वहाँ खड़े हैं। শহীদ দিবস কতজন শহীদ হয়েছিল? কিসে শহীদ দিবস? 1989 সালে। আজকে দিনে ২১শে জুলাই আমরা উৎসব মানাতে এসেছি। ২১শে জুলাই কি হয়েছিল? ২১শে জুলাই কি হয়েছিল? মিছিলে সবাই সব করুন না, জানো এমএলএ কে জিজ্ঞেস করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি বলতে আমি দোষ দিই না এই ভাই এই মায়েদের। যে স্টুডেন্টকে এই ভয় দেখিয়ে মিছিলে আনা হয় যে তোমরা মিছিলে না গেলে তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, যে প্রান্তিক মানুষকে এই লোভ দেখানো হয় যে তোমরা একদিন এই মিছিলে পা মেলালে তোমাদের ফ্রিতে কলকাতা ঘোরানো হবে, তোমাদের ভালো মন্দ খাওয়ানো হবে, তারা কেনই বা জানতে যাবে ২১শে জুলাই ঠিক কি ঘটেছিল। বিগত ১২-১৩ বছর ধরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে উনি ২১শে জুলাইয়ের মঞ্চে পৃথিবীর সব কথা বলেছেন, শুধু এইটা বলেননি যে ২১শে জুলাই কেন পালন করা হয়। তিনি চাইলে তাদের কর্মীদের একবার স্টেজে দাঁড়িয়ে বলতে পারতেন এই ২১শে জুলাই ঠিক কি ঘটেছিল। ২১শে জুলাই যাকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস হিসেবে পালন করেন, সেই শহীদ দিবসের মঞ্চে শহীদদের পরিবার ছাড়া সবাই থাকেন টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা। তার মধ্যে একজন তো আবার পাগলু ড্যান্স করে শহীদ দিবসকে মাতিয়েও তোলেন। শহীদ দিবস কি? ২১শে জুলাই কি? ১৩ জন শহীদের বুকে যারা গুলি করেছিলেন তারা কেন শাস্তি পেলেন না? কেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে একটা মিনিট ব্যয় করেন না ওনাদের শাস্তি চেয়ে, দোষীদের শাস্তি চেয়ে? এটা কি শহীদদের প্রতি সত্যি ভালোবাসা নাকি এখন জাস্ট একটা পলিটিক্যাল স্টান্ট? বুঝবো সবটা। নমস্কার, আমি অনুভব মাইতি। সাল ১৯৯৩, বাংলার মসনদে তখন জ্যোতি বসুর সরকার, তখন বামফ্রন্টের সরকার, আর তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চতুর্থবারের জন্য কংগ্রেসকে হারিয়ে ২৯৪টা সিটের মধ্যে ২৪৫টা সিট কেড়ে নেয় বামফ্রন্ট সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের যুব প্রদেশ কংগ্রেসের সভাপতি, অর্থাৎ তখনও তৈরি হয়নি
এই তৃণমূল কংগ্রেস দলটি। সিপিএমের এই ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখে তখন চাপে কংগ্রেস সরকার। এরপরেই মাঠে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হারকে স্বীকার না করে তিনি ব্রিগেডের মঞ্চ থেকে সায়েন্টিফিক রিগিংয়ের তত্ত্ব সামনে তুলে আনলেন প্রথমবার। তিনি বললেন বামেরা রিগিং করে ভোটে জিতেছে এবং এই জয়কে তিনি মানেন না। তিনি তার প্রত্যেক আলোচনা সভায়, তিনি তার প্রত্যেক মিটিং মিছিল আলোচনা সভায় এই মেসেজটা দিতে থাকলেন যে বামেরা সায়েন্টিফিক রিগিং করে জিতেছে। নির্বাচনী প্রক্রিয়া যাতে আরও স্বচ্ছ হয় তাই তিনি ভোটার কার্ডের দাবি রাখলেন। ভোটার কার্ডই হোক ভোট প্রদানকারীর একমাত্র পরিচয়। খুব ন্যায্য একটা দাবি। এত অবধি সবটা ঠিক ছিল। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন তার মাস্টার মাইন্ড। ভোটার কার্ডের এই দাবি একমাত্র মানতে পারতেন নির্বাচন কমিশন। রাজ্য সরকার অর্থাৎ জ্যোতি বসু সরকার এ বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি পূরণের জন্য নির্বাচন কমিশনকে ঘেরাও না করে ঘেরাও করলেন রাজ্য সরকারের মহাকরণ। নাম দিলেন মহাকরণ অভিযান। অর্থাৎ যে মহাকরণের সাথে ভোটার কার্ডের দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করলেন সেই মহাকরণকে। কেন করলেন তার যুক্তি পৃথিবীর কেউ দিতে পারেনি। মহাকরণ অভিযানের ডেট ঠিক হয় 14ই জুলাই, কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল নুরুল হাসানের আকস্মিক একটা মৃত্যুর জন্য দিনটিকে পিছিয়ে 21শে জুলাই মহাকরণ অভিযানের দিন ঠিক করা হয়। সেদিন শহরের 5টি জায়গা থেকে মিছিল বেরায় এবং তা মহাকরণের দিকে এগোতে শুরু করে, যার নেতৃত্বে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সঙ্গী মদন মিত্র, সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। বউবাজার থেকে ব্রেবন রোড, মেয়ো রোড থেকে স্ট্র্যান্ড রোড, সবটার নেতৃত্বে থাকেন ওনারা। শোনা যায় পুলিশের সাথে প্রথম ধস্তাধস্তি হয় হাওড়া থেকে ব্রেবন রোড ধরে যে মিছিলটা মহাকরণের দিকে আসছিল। মহাকরণ থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে যখন ওই মিছিলটা পৌঁছয়, পুলিশ ব্যারিকেড দিয়ে ওই মিছিলকে আটকে দেয়। তারপরে পুলিশের সাথে ধস্তাধস্তি করে ওই মিছিলে আসা যুব প্রদেশ কংগ্রেস কর্মীরা। ওপাশ থেকে ঢিল ছুঁড়লে এপাশ থেকে ছোড়া হয় টিয়ার গ্যাস। কর্মীরা যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তখন পুলিশ শুরু করে লাঠিচার্জ। তারপর শুরু হয় ধস্তাধস্তি। এক পুলিশ কর্মীকে যখন একটা গলি থেকে মাথা ফেটে নিজের ইউনিফর্মে রক্ত নিয়ে এগিয়ে আসতে দেখেন অন্য পুলিশ সহকর্মীরা, তারা তখন নিজেকে আর ধরে রাখতে পারেননি। পুলিশ কর্মীরা তারপরে বীভৎস রকম লাঠিচার্জ শুরু করে ওই কর্মীদের উপর। ততক্ষণে সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যায় তিনি রাস্তার মাঝখানে একটা ট্রাফিক পোস্টের উপর চড়ে নিজেদের কর্মীদের সামলানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সবটা হাতের বাইরে চলে যায়। পুলিশ এবারে লাঠিচার্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন সৌগত রায়, মদন মিত্ররাও। ক্ষুব্ধ পুলিশের লাঠিচার্জে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরাও। এতক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে লাঠিচার্জের খবর চারপাশে ছড়িয়ে গেছে। কর্মীরাও ক্ষুব্ধ। গোটা কলকাতা তখন একটা রণক্ষেত্রের চেহারা নিচ্ছে। ততক্ষণে বাকি যে 4টে জায়গা থেকে মিছিল আসার কথা ছিল মহাকরণের দিকে, তারাও ততক্ষণে তেতে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে লাঠিচার্জ হওয়ার খবর শুনে। মেয়ো রোড, যেখানে প্রথম থেকেই 144 ধারা লেগেছিল, অর্থাৎ যেখানে গ্যাদারিং প্রহিবিটেড ছিল, সেই জায়গা দিয়ে যখন মিছিল আসতে শুরু করে পুলিশ তখন তাদের বাধা দেয়। তারপরে পুলিশ ভ্যানে লাগানো হয় আগুন, ইট বৃষ্টি ছোড়া হয় মুহুর্মুহু। লোহার রডে মাথা ফাটল এসআই ক্ষমাদারের। ডিকে ঘোষাল আক্রান্ত হয়। এক কনস্টেবলের 6টা দাঁত পাথর দিয়ে ভেঙে ফেলা হয়। তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত, এই নামটা মনে রাখবেন, এই নামটা পরে গিয়ে বেশ গুরুত্বপূর্ণ। মনীশ গুপ্ত যে ক্ষয়ক্ষতির বিবরণ দিয়েছেন তাতে জানা যায় 3টে বাসকে জ্বালিয়ে দেওয়া হয়, 35টা গাড়িকে ভেঙে ফেলা হয় এবং 215 জন পুলিশ কর্মী আক্রান্ত হয়। তার মধ্যে 30 জনেরও বেশি পুলিশকে হসপিটালে ভর্তি করতে হয়। কিছু পুলিশের বুকে পাইপ গানের গুলি এবং বোমার স্প্লিন্টার লেগেছিল। এমনকি সাংবাদিকদেরও ছাড় দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধারা। সুজাত আহমেদ, তিনিও আক্রান্ত হন ওই ঘটনার দিন। আন্দোলনকারীর থেকে উদ্ধার করা হয় বোমা, গুলি, তরোয়াল ইত্যাদি। প্রেস ক্লাবে শুরু হয় লুটপাট। লুটপাট হয়
SSKM এর মতো ইনস্টিটিউশনে। পরিস্থিতি একদম হাতের বাইরে দেখে পুলিশ বাধ্য হয় গুলি চালাতে। পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন 13 জন কংগ্রেস কর্মী। এত কিছুর পরে বাম সরকারের উপর দোষ চাপায় মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই বাংলার রাজনীতিতে একটা ভীষণভাবে জায়গা করে নিল। ঠিক না বেঠিক জানি না, কোনো একটা কারণে মানুষের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার উচ্চারিত হতে থাকলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন পলিটিক্যাল মাইলেজ 13টা তাজা প্রাণের বিনিময়ে। জ্যোতি বসু থেকে বাম সরকারের প্রত্যেককে, এমনকি স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই 13টা প্রাণের জন্য দায়ী বলে অভিযোগ করেছিলেন। যত দিন গড়ায় তত দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইকে ঘিরে নিজের রাজনীতি করতে থাকেন। তারপরে 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হলে পাকাপাকিভাবে কংগ্রেসের কাছ থেকে 21শে জুলাই শহীদ দিবস পালনের পেটেন্টটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছেই শুধু রেখে দিলেন। 1993 সালের এই ঘটনার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটা এক্সিকিউটিভ এনকোয়ারি বডি ঘোষণা করেন। কাট টু 2011, মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 18 বছর পর 21শে জুলাইয়ের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের পছন্দের মানুষ রিটায়ার্ড জাস্টিস সুশান্ত চ্যাটার্জিকে এই কমিশনের দায়িত্ব দেন। প্রায় 59 জনের সাক্ষ্য নেওয়ার পরে 29শে ডিসেম্বর 2014 সালে 700 পাতার একটা রিপোর্ট জমা দেয় ওই কমিশন। ওই কমিশনের তদন্তের সময় উপস্থিত থাকতেন প্রায় প্রত্যেকেই। জ্যোতি বসু যদিও তখন মারা গেছিলেন, উপস্থিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মদন মিত্র, সৌগত রায়। শুধু উপস্থিত ছিলেন না একজন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্য ওই তদন্তের সময় বলেছিলেন যে পরিস্থিতি হাতের বাইরে গেছিল, তাই গুলি চালাতে পুলিশ বাধ্য হয়েছিল। যদিও পুলিশকে ওই গুলি চালানোর নির্দেশ রাজ্য সরকারের কেউ দেয়নি। এ বিষয়ে বাকিটা বলতে পারবেন স্বরাষ্ট্র সচিব, তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। মনীশ গুপ্তকে প্রশ্ন করা হলে তিনি গুলি চালানোর দায়টাকে এড়িয়ে যান। তবে তিনি বলেন সেদিন মদ্যপ অবস্থায় অনেক দুষ্কৃতী ওই মিছিলে পৌঁছেছিলেন। এটা আমার মতে অনেকটা হলেও সত্যি, কারণ ওই রিপোর্টে দেখা গেছে যে 13 জন মারা গেছিলেন তার মধ্যে একজনের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। তিনি মারা গেছিলেন লিভার সিরোসিসের জন্য। অত্যাধিক মদ্যপান করে তিনি ওই মিছিলে এসেছিলেন। তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার তুষার তালুকদার জানান, লালবাজার থেকে পুলিশের গুলি চালানোর কোনো নির্দেশ ছিল না। 1993 সালে এই ঘটনার পর জ্যোতি বসু যে একটা এক্সিকিউটিভ বডি তৈরি করেছিল এই তদন্তের জন্য, 21 বছর পর অর্থাৎ তৃণমূলের আমলে সেই তদন্তের ফাইল লোপাট হয়ে যায় মহাকরণ থেকে। কিভাবে লোপাট হয় তা আজও মমতা বন্দ্যোপাধ্যায় কারোকে জানাননি। এবারে আসি মনীশ গুপ্তের কথায়। যে মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 13 জনের মৃত্যুর জন্য দায়ী, সেই মনীশ গুপ্ত পরে তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলে যোগদান করে এই মনীশ গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শহীদ দিবস পালন করেন, শহীদদের গলায় মালা পরান। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আমাদের বিশ্বাস করতে হয়, খুনি আর শহীদকে একই মঞ্চে একসাথে আমরা 21শে জুলাই দেখতে পাই। যে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লোককে বসে তৈরি করেছিলেন, সেই কমিশনের রিপোর্ট আজও প্রকাশ্যে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে বলেছিলেন রিপোর্ট অনুযায়ী দোষীদের ব্যবস্থা হবে। আজ 2024, অর্থাৎ 7টা বছর কেটে গেছে। আজ কি ব্যবস্থা হয়েছে আমরা তো ছাড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও জানাননি। অনেকে মনে করেন সেই সময়কালে যারা দোষী ছিলেন, যারা গুলি চালিয়েছিলেন, যারা গুলি চালানোর জন্য আদেশ দিয়েছিলেন, তাদের প্রত্যেকেই এখন তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন, তাই সমস্ত তদন্ত এখন ধামাচাপা পড়ে গেছে। এই 21শে জুলাইয়ের ঘটনার পরে আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে 5টা প্রশ্ন। 1, ভোটার কার্ডের দাবিতে আপনি নির্বাচন কমিশনে না গিয়ে সেদিন কেন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন? প্রশ্ন 2, যে মনীশ গুপ্তকে আপনি খুনি বলতেন, সেই মনীশ গুপ্তকে পাশে বসিয়ে আপনি কি করে শহীদ দিবস পালন করেন? প্রশ্ন 3, এক্সিকিউটিভ এনকোয়ারি বডি যেটা জ্যোতি বসু তৈরি করেছিলেন,
তার ফাইল মহাকরণ থেকে কি করে লোপাট হলো এর উত্তর আপনি এখনো কেন দেননি? প্রশ্ন 4, কমিশনের রিপোর্ট অনুযায়ী আপনি এখনো কেন দোষীদের শাস্তি দেননি? দোষীদের নামগুলো এখনো আপনি কেন প্রকাশ্যে আনেননি? আমার 5 এবং শেষ প্রশ্ন, আপনি যে নিজে কমিশন তৈরি করেছিলেন, সেই এনকোয়ারি কমিশনে প্রত্যেকে সহযোগিতা করলেও আপনি কেন ওই কমিশনে আপনার কোনো বয়ান দেননি? এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে করা আমার 5টি প্রশ্ন। এবার মাননীয় কুণাল ঘোষ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এখন 21শে জুলাইয়ের প্রচার করেন, তিনি 2017 সালের 15ই জুলাই তার ফেসবুকে কি পোস্ট করেছিল একবার পড়ে শোনাই। কুণাল ঘোষ লিখছেন, 21শে জুলাই নিয়ে প্রচারে তৃণমূল কর্মীরা গণহত্যায় জড়িতদের শাস্তির দাবি তুলছে না কেন? স্লোগান বক্তৃতায় আসল বিষয়টাই কেন নেই? সেই 15ই জুলাই কুণাল ঘোষ আবার লিখছেন, 21শে জুলাই শহীদ দিবসের প্রচারের হোর্ডিংয়ে শহীদদের ছবির বদলে মুখ্যমন্ত্রীর হাসি মুখ কেন? দোষীদের শাস্তির কি হলো? অর্থাৎ যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুনিয়ার সব কথা বলেন, বিজেপিকে গালাগাল করেন, সিপিএমকে গালাগাল করেন, কংগ্রেসকে গালাগাল করেন, কিন্তু যে কাজটা উনি করেন না, তার কর্মীদের, তার সমর্থকদের একবারও বলেন না সেদিন ঠিক কি কি ঘটেছিল এক্স্যাক্টলি। 21শে জুলাই আমার কাছে অন্তত একটা পলিটিক্যাল স্ট্যান্ড। আমি অনেকটা মজা করেই বলি, অনেকে বলে মারলো সিপিএম, মরলো কংগ্রেস, ফায়দা তুললো তৃণমূল কংগ্রেস, আর এখন 21শে জুলাইয়ের মঞ্চে গাল খায় বিজেপি। এমন অদ্ভুত একটা শহীদ দিবস পশ্চিমবঙ্গে সম্ভব। ধন্যবাদ।